4 বছর পর গ্রামে ফিরল সন্দীপ। শহরের চাকরি, বন্ধু, বাস্তবতা সবকিছুকে পিছনে ফেলে রেখে। মা বাবা গত হয়েছেন প্রায় 6 বছর আগে। তাদের শেষ চিহ্ন বলতে সেই পুরানো পৈতৃক বাড়ি, যেটাকে সবাই বলে শ্যাওলা বাড়ি। শ্যাওলা কেন? কারণ চারপাশে লতা গুল্মে ঢাকা, ছাদ দেওয়াল জুড়ে সবুজ এক জৈব আস্তরণ, যেন প্রকৃতি নিজেই ধীরে ধীরে গিলে নিচ্ছে বাড়িটাকে। গ্রামে পা দিতেই লোকেরা কেমন উদাস চোখে তাকালো। কোথায় যাবেন? শ্যাওলা বাড়ি। এই সন্ধ্যায়? ভাই, থাকবেন ওখানে? তবে কারোর মুখে সরাসরি কিছু বলার সাহস নেই। এক বৃদ্ধা বলল কাঁপা গলায়, ও বাড়ির মালকটা এখনো রাতে কান্না করে। সন্দীপ হেসে ফেলে। আধুনিক মানুষ ভূত প্রেতে বিশ্বাস করে না। সে নিজেই বাড়ির তালা খোলে, ভিতরে ঢোকে। দরজা খোলা মাত্রই একটা ভ্যাপসা গন্ধ, যেন ভিজে কাপড়, কাদা আর পচা পাতার। ভিতরে ঢুকেই দেখলো দেওয়ালে বাবার ছবি। মার ঘরটা যেমন ছিল তেমনই, শুধু ধুলো জমেছে, শ্যাওলার দাগ আর ছাদের কোণে মাকড়সার জাল। রাতে শুয়ে পড়ল বিছানায়। চারিদিকে নীরবতা, কেবল মাঝে মাঝে ঝিঁঝি পোকার আওয়াজ। আর ঠিক তখনই একটা কান্নার মতো আওয়াজ। সে উঠে বসে, জানলা দিয়ে বাইরে তাকায়। কেউ নেই, কিন্তু ভিতরের দেওয়ালে একটা শিশুর হাতের ছাপ। গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভেবে নেয় ভুল শুনেছে, ভুল দেখেছে। কিন্তু যখন সে আয়নার দিকে তাকায়, তখন সে দেখে তার পিছনে একটা শিশু দাঁড়িয়ে, চোখ দুটো লাল। সে ঘুরে তাকায়, কেউ নেই। পরের দিন সকালবেলা গ্রামের বাজারে গেল। দোকানদাররা তাকে চুপচাপ জিনিস দিল, কথা কম বলল। এক বৃদ্ধ গোবিন্দ কাকা তাকে ডেকে বলল, তোর বাবা মাও শুনছিল ওই কান্না। তোর ছোট ভাই সে মারা যায় ওই বাড়ির কুয়োয় পড়ে। তখন তোরা ছোট, পরে কেউ ওই কুয়ো বাঁধায়নি। সেই ছেলেটার আত্মা এখনো রয়ে গেছে, খেলতে খেলতে রাতের বেলা কাঁদে। আমার ছোট ভাই, কিন্তু আমি তো একাই বড় হয়েছি। গোবিন্দ কাকা তাকিয়ে থাকে গভীরভাবে। সবই ভুলে গেছিস বাবা। তোর বয়স তখন 3। ভাইটির নাম ছিল সৌমিত্র। সে হারিয়ে গিয়েছিল ওই বাড়ির ভিতর। তারপর থেকেই ওই বাড়ি অভিশপ্ত। রাত 3টা, ঘুম ভেঙে যায় হঠাৎ। ঘরের সবকিছু থমথমে, বাইরে ঝড়, জানলায় ধাক্কা দিচ্ছে ডালপালা। হঠাৎ করে ঘরের আয়নাটা ঝিকমিক করে উঠল। সে তাকায়, নিজের প্রতিবিম্বের পাশে আবার সেই বাচ্চা ছেলেটি। কিন্তু এবার ছেলেটি হাসছে, রক্তমাখা দাঁত। একটা আওয়াজ শোনা যায়, দাদা, আমায় নিতে এসেছো? সে চিৎকার করে উঠে পড়ে। দরজা খোলা, দরজার বাইরে কেউ দাঁড়িয়ে, যেন পা নেই, কিন্তু ছায়া দেখা যায়। পরের দিন সন্দীপ খুঁজতে শুরু করে বাড়ির চারপাশ। পিছনে উঠানে গিয়ে দেখে কুয়োটা এখনো আছে, ঝোপঝাড়ে ঢাকা। কুয়োর মুখে বসানো এক পুরনো পুতুল, ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। পাশেই একখণ্ড ছোট জামা, যেন কোনো ছোট শিশুর। সেই মুহূর্তে একটা দমকা হাওয়া আসে। পিছনে তাকিয়ে দেখে ছায়াটা দাঁড়িয়ে। সে ডাক দেয়, কিন্তু ছায়াটা এবার বলে, তুই চলে গিয়েছিলিস দাদা, আমাকে রেখে? তারপর ছায়াটি ঢুকে যায় কুয়োর ভিতর।
সন্দীপ ছুটে যায়, কিন্তু কিছু দেখতে পায় না। কিন্তু হঠাৎ করে পিছনে একটা ঠান্ডা হাত চেপে ধরে তার কাঁধ। সন্দীপ ফিরে এসে ডায়েরি খুলে দেখে মায়ের লেখা এক পুরানো পৃষ্ঠা। সৌমিত্র হারিয়ে যাওয়ার পর সন্দীপ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে সে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর ধীরে ধীরে ও ভুলে যায় ভাইয়ের কথা। তাহলে তাহলে কি গোবিন্দ কাকার কথাই সত্যি? আমার একটা ভাই ছিল আর আমি ভুলে গেছি। আত্মজ্ঞানীতে কাতর হয়ে পড়ে। সে ভাবে এই আত্মাকে মুক্তি দিতে হবে। সেই রাতেই সে কুয়োর সামনে পুজোর আয়োজন করে। ঘি, প্রদীপ, ফুল সব কিছু নিয়ে এসে বলে, সৌমিত্র, এবার তুমি মুক্তি হও আর আমায় ক্ষমা কর। তখনই ঝড় উঠে যায়। চারিদিক অন্ধকার। কুয়োর ভেতর থেকে একটানা কান্না আর একটা শিশুর কণ্ঠস্বর। আমায় ফেলে গেলি কেন দাদা? আমি খুব একা। সে ছুটে গিয়ে কুয়োর মুখে বসে। হঠাৎ কুয়ো থেকে বেরিয়ে আসে শিশুর মতো ছায়া, আর তার মুখ সাদা, চোখে অশ্রু। সে শুধু বলে, তুই আমার সঙ্গে চল। সকালে গ্রামবাসীরা দেখে সন্দীপ নিখোঁজ। ঘরের দরজা খোলা, বিছানা গুছানো, কিন্তু কেউ নেই। তবে কুয়োর পাশে তার জুতো জোড়া পড়েছিল, আর তার পাশে একটি শিশুর জামা। সেই বাড়িটা আবার ফাঁকা, আবার শ্যাওলা বাড়ি হয়ে ওঠে। তারা মাঝে মাঝে এখনো শোনে দুজনের হাসির শব্দ। একটা ছোট গলা বলে, দাদা, আমি আর একা না।